আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই বাসায় থাকো, নিয়মিত পড়াশোনা করো। বরাবরের মতো আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিন আলম, প্রভাষক অর্থনীতি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র অধ্যায় 1। আমাদের আজকে আলোচনার বিষয় অর্থনৈতিক ব্যবস্থা কি, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা, পুঁজিবাদী অর্থব্যবস্থা কি ও তার বৈশিষ্ট্যসমূহ। 4, দাম প্রক্রিয়া বলতে কি বোঝো। তাহলে শুরু করি আমরা আমাদের আলোচনা বিষয়। তো প্রথমে আমরা জানবো অর্থনৈতিক ব্যবস্থা কি। অর্থনৈতিক ব্যবস্থা বলতে সমাজের যে অর্থনৈতিক কার্যাবলীগুলো রয়েছে, এই কার্যাবলীগুলো যে প্রাতিষ্ঠানিক কাঠামো বা আইনি কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। আরো সহজ করে যদি আমরা বলি, একটি সমাজের উৎপাদনের উপকরণ, মালিকানা, বন্টন, বিনিময়, ভোগ, মুনাফা, দাম প্রক্রিয়া, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যে সকল আইনি কাঠামো বা প্রাতিষ্ঠানিক কাঠামো দ্বারা পরিচালিত হয় বা নিয়ন্ত্রিত হয় তাকেই বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। পৃথিবীতে সকল দেশের অর্থনৈতিক সমস্যাগুলো প্রায় একই। এই অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্ন নিয়ম বা বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়। পৃথিবীতে যে অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো সমাধানের আলোকে পুরো পৃথিবীকে বা যতগুলো রাষ্ট্র রয়েছে বা দেশ রয়েছে সকলকে 4টি অর্থনৈতিক ব্যবস্থা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থাকে 4 ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা জানবো অর্থনৈতিক ব্যবস্থাগুলো কি কি। 1, পুঁজিবাদী অর্থব্যবস্থা। পুঁজিবাদী এটাকে আবার বলা হয় ধনতান্ত্রিক। এই ইংরেজিতে বলা হয় ক্যাপিটালিস্টিক ইকোনমি। নাম্বার 2, সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিকের আরেকটা নাম হচ্ছে নির্দেশমূলক। অর্থ এটাকে ইংরেজিতে বলা হয় সোশিয়ালিস্টিক। বা কমান্ড ইকোনমি নাম্বার 3, মিশ্র অর্থনীতি। ব্যবস্থা, এটাকে বলা হয় মিক্সড ইকোনমি। 4, ইসলামী অর্থব্যবস্থা। তাহলে আমরা দেখলাম যেহেতু সারা বিশ্বের অর্থনৈতিক সমস্যাগুলো একই,
এই অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করবে সারা পৃথিবীর অর্থ ব্যবস্থাকে সাধারণত চারটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, বা এটাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে, ইংরেজিতে বলে ক্যাপিটালিস্টিক ইকোনমি। 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, ইংরেজি হচ্ছে সোশ্যালিস্টিক বা কমান্ড ইকোনমি। 3 হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বা মিক্সড ইকোনমি। 4 হলো ইসলামী অর্থ ব্যবস্থা বা ইসলামী ইকোনমি। তাহলে আমরা আজকে জানবো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কি। 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে সর্বপ্রথম ইউরোপে এই পুঁজিবাদী অর্থব্যবস্থার সূত্রপাত ঘটে। তাহলে কত সালে? 1789 সালে যে ফরাসি বিপ্লব হয়, এই ফরাসি বিপ্লবের মাধ্যমে ইউরোপে সর্বপ্রথম এই পুঁজিবাদী অর্থব্যবস্থা সূত্রপাত ঘটে। এই পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রবক্তা বা সমর্থক ছিলেন অ্যাডাম স্মিথ। এবং এই অ্যাডাম স্মিথ এর সমসাময়িক বা ক্লাসিক্যাল যুগের যতগুলো অর্থনীতিবিদ ছিল সকলেই এই পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রবক্তা বা সমর্থক। অ্যাডাম স্মিথ ও তার অনুসারী। এই পুঁজিবাদী অর্থব্যবস্থার মূল ভিত্তি হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। এই পুঁজিবাদী অর্থব্যবস্থার আরেকটা নাম হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি। বলা হয় ফ্রি মার্কেট ইকোনমি। তাহলে এই বিষয়গুলো আমরা গুরুত্ব দেব। তাহলে আমরা চলি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থ ব্যবস্থা যে অর্থ ব্যবস্থায় উৎপাদন এবং উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তির পূর্ণাঙ্গ মালিকানা থাকে এবং কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ ছাড়াই বা সরকারের হস্তক্ষেপ ছাড়াই বাজারে স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম বা সেবার দাম নির্ধারণ হয়। জে.এফ র্যাগন ও এল.বি. থমাসের মতে বিশুদ্ধ ধনতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা থাকে এবং কেন্দ্রীয় পরিকল্পনা পরিবর্তে স্বয়ংক্রিয়ভাবে দাম ব্যবস্থা বা দাম নির্ধারণ হয়। এই পুঁজিবাদী অর্থব্যবস্থা কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা এখন এই বৈশিষ্ট্যগুলো জানব। বৈশিষ্ট্য। পুঁজিবাদী অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো সম্পদের ব্যক্তিগত মালিকানা। সম্পদের ব্যক্তিগত পুঁজিবাদী অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো সম্পদের মালিকানা, অর্থাৎ উৎপাদন এবং উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তির পূর্ণাঙ্গ মালিকানা থাকে এবং সে মালিকানা আইনি দ্বারা স্বীকৃতি থাকে। ব্যক্তির ইচ্ছা মতো উৎপাদন উপকরণ নিয়োগ করা হবে এবং উৎপাদন
করে। 2 নম্বর, ব্যক্তি উদ্যোগ। ব্যক্তিগত উদ্যোগ। পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ। এখানে ব্যক্তি স্বয়ং উদ্যোগ গ্রহণ করে উৎপাদনের উপকরণ, উৎপাদন, বন্টন প্রভৃতি বিষয়গুলো ব্যক্তির নির্দেশেই পরিচালিত হয়ে থাকে। এজন্য অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করেন। ব্যক্তি উপকরণগুলো কিভাবে নিয়োগ হবে, কিভাবে উৎপাদন হবে সবগুলোই ব্যক্তি কর্তৃক নির্দেশে পরিচালিত হয়। এরপর অবাধ প্রতিযোগিতা। এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অবাধ প্রতিযোগিতা। যেহেতু এখানে সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না, যে কেউ উৎপাদনে অংশগ্রহণ করতে পারে, ফলে নতুন নতুন দ্রব্য উৎপাদন হয় এবং উৎপাদন খরচ কম আসে। এছাড়াও বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে দাম নির্ধারণ হয়ে থাকে। 4, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এই পুঁজিবাদী অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে বা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তাহলে আমরা ছোট করে একটু জানি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে বিশুদ্ধ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যে অদৃশ্য শক্তি ব্যক্তির বা সমস্ত ব্যক্তির অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো নিয়ন্ত্রণ করে তাকে বলা হচ্ছে দাম ব্যবস্থা বা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। অর্থাৎ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে এমন একটি দাম ব্যবস্থা যেখানে সরকারের বা কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়াই বাজারে ক্রেতা এবং বিক্রেতা বা চাহিদা বা যোগানের সমতার ভিত্তিতে একটি দাম নির্ধারণ হয়। সে দামে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই দ্রব্য বিক্রি করতে এবং ক্রয় করতে সম্মতি জ্ঞাপন করে। এটাই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান। এখানে ক্রেতা বা বিক্রেতা অথবা বাজারে চাহিদা এবং যোগানের সমতার ভিত্তিতে দ্রব্যের দাম নির্ধারণ হয়ে থাকে। কেননা যেহেতু এই পুঁজিবাদী অর্থব্যবস্থায় সকলেই উৎপাদন কাজে অংশগ্রহণ করতে পারে, এখানে সরকারের হস্তক্ষেপ থাকে না, সেহেতু সম্মানিত দ্রব্যের উৎপাদন আমরা দেখতে পারি এবং সেখানে এই উৎপাদন প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ফলে চাইলে তারা দ্রব্যের দাম নির্ধারণ করতে পারে না। ফলে এই দ্রব্যের দাম বাজারে ক্রেতা বিক্রেতার অগাধ প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারণ হয় এবং সেই দামে দ্রব্য ক্রয় বিক্রয় হয়ে থাকে। এরপর ভোক্তার সার্বভৌমত্ব। পুঁজিবাদী অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব। এখানে ভোক্তা তার খেয়াল, তার পছন্দ বা রুচি মতো দ্রব্য ক্রয় করতে পারে, ভোগ করতে পারে। ভোগের ক্ষেত্রে তাদের কোনো হস্তক্ষেপ থাকে না। তারা ভোগের ক্ষেত্রে, দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা পেয়ে থাকে। ফলে এই পুঁজিবাদী অর্থব্যবস্থায় বলা হয় ভোক্তার সার্বভৌমত্ব বিদ্যমান। এরপর মুনাফা
এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন। যেহেতু পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি কোনো হস্তক্ষেপ ছাড়াই উৎপাদন করে বা উপকরণের উপর মালিকানা বিদ্যমান থাকে, তাহলে এই ব্যক্তির মূল লক্ষ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। এখানে ব্যক্তি উৎপাদন বৃদ্ধি করবে এবং মুনাফা অর্জন করবে, আর মুনাফা অর্জনের মূল লক্ষ্য হচ্ছে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বা উৎপাদক প্রতিষ্ঠানের। যেহেতু উৎপাদিত উপকরণ বা সেবা, উৎপাদিত দ্রব্য বা সেবার বন্টনের ক্ষেত্রে অসমতা লক্ষ্য করা যায়, ফলে দেখা যায় এখানে যে উৎপাদক কারিগণ উৎপাদন করে অধিক মুনাফা অর্জন করতে পারে। এখানে মুনাফা অর্জন করাই হচ্ছে যে এই অর্থনীতির মূল বৈশিষ্ট্য। 7 নম্বর, আয় বৈষম্য। এই পুঁজিবাদী অর্থব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আয় বৈষম্য। যার যত আছে তার তত বেশি, এই কথাটি এই পুঁজিবাদী অর্থব্যবস্থার মধ্যে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ যেহেতু এই পুঁজিবাদী অর্থব্যবস্থায় সম্পদের যে বন্টন, এই বন্টনে অসমতা থাকে, ফলে দেখা যায় এই অর্থনীতিতে আয় বৈষম্য প্রখর আকার ধারণ করে। এখানে উৎপাদক প্রতিষ্ঠান বা উৎপাদক বা ব্যক্তি উৎপাদন করে মুনাফা করে, কিন্তু অপর যে শ্রেণী, ধরি আমাদের শ্রমিক শ্রেণী, এরা বঞ্চিত হয় বা এদের যে প্রাপ্য মজুরি তার তুলনায় খুব কম প্রদান করা হয়। আর এখানে উৎপাদক প্রতিষ্ঠান তার মূল লক্ষ্য হয় মুনাফা অর্জন করা, এই জন্য তারা অধিক উৎপাদন বাড়িয়ে দেয় এবং মুনাফা অর্জন করে। ফলে এই অর্থব্যবস্থায় সমাজের একটি মুষ্টিমেয় শ্রেণীর হাতে আয় বা সম্পদের পুঞ্জীবিত হতে থাকে, ফলে সমাজে আয় বৈষম্য এখানে দেখা যায়। আর শ্রেণী বলতে পারি শ্রমিক শ্রেণী ও মালিক শ্রেণীর অস্তিত্ব, ও মালিক শ্রেণীর এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় দুইটা শ্রেণী পরিলক্ষিত হয়, একটা হচ্ছে শ্রমিক শ্রেণী আর একটা হচ্ছে মালিক শ্রেণী। যাদের উপর উৎপাদনের এবং উৎপাদিত উপকরণের পূর্ণ মালিকানা থাকে তারা হচ্ছে যে মালিক শ্রেণী, এবং যারা উৎপাদন কাজে অংশগ্রহণ করে তারা হচ্ছে শ্রমিক শ্রেণী। ফলে সমাজে একটা গোষ্ঠী মালিক শ্রেণীর হিসাবে পরিচিত হয় এবং আরেকটা হচ্ছে শ্রমিক শ্রেণী হিসাবে পরিচিত হয়। শ্রেণী বৈষম্য। এরপর দেখি আমরা শ্রেণী বৈষম্য। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় শ্রেণী বৈষম্য প্রখর আকার ধারণ করে। যেহেতু সবারই লক্ষ্য হয় অধিক মুনাফা অর্জন করা এবং যে সম্পদ, এই সম্পদের সুষম বন্টন হয় না, ফলে এখানে সাধারণত তিন ধরনের শ্রেণী আবির্ভাব করে। একটা হচ্ছে উচ্চ শ্রেণী, একটা হচ্ছে নিম্ন শ্রেণী বা মধ্যম শ্রেণী। যাদের কাছে অধিক পরিমাণ ধন সম্পদ থাকে বা উপকরণের অধিকার থাকে, মালিকানা থাকে, তারা উচ্চ শ্রেণী, এবং যাদের কাছে কম থাকে তারা মাঝারি শ্রেণী, এবং যাদের কাছে থাকে না বা শ্রমিক শ্রেণীতে বলা হচ্ছে নিম্ন শ্রেণী। এরপর আর একটা আমরা বৈশিষ্ট্য দেখতে পারি শ্রমিক শোষণ। শ্রমিক
পুঁজিবাদী অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ দেখা দেয়। মালিক শ্রমিকরা ব্যক্তি তার উৎপাদন কাজে শ্রমিকদের নিয়োগ করে থাকে। ব্যক্তির লক্ষ্য হচ্ছে অধিক উৎপাদন করা, মুনাফা অর্জন করা, কিন্তু তার যে হারে মুনাফা অর্জিত হয় সে হারে বন্টন হয় না। সে হারে বন্টন না হওয়ার কারণে শ্রমিকের যে পারিশ্রমিক বা ন্যায্য পারিশ্রমিক অনেকাংশ কম থাকে, ফলে শ্রমিকরা শোষিত হয় এবং শ্রমিক এবং মালিকের মধ্যে সংঘাত লেগে থাকে। আর এই অর্থনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রমিক শোষণ এবং শ্রমিক মালিক এর মধ্যে দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের এই পুঁজিবাদী অর্থনীতির অন্যতম এগুলো বৈশিষ্ট্য। এরপর আমরা জানবো দাম প্রক্রিয়া কি। দাম প্রক্রিয়া কি অথবা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি, পরীক্ষা আসতে পারে। একটু আগে আমরা বললাম দাম প্রক্রিয়া বা স্বয়ংক্রিয় দাম প্রক্রিয়া বলতে কি বুঝি। দাম প্রক্রিয়া হচ্ছে এমন একটি অর্থনৈতিক কাঠামো, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে অদৃশ্য শক্তি বা অদৃশ্য হাত দ্বারা বিভিন্ন ব্যক্তির অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো নিয়ন্ত্রণ করে, পরিচালিত করে বা নিয়ন্ত্রণ করে, তাকে বলা হচ্ছে দাম প্রক্রিয়া। অর্থাৎ দাম প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো সরকারের বা কেন্দ্রীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়াই বাজারে ক্রেতা এবং বিক্রেতার বা চাহিদা বা যোগানের সমতার ভিত্তিতে দ্রব্যের দাম নির্ধারণ হয়। এইটাকে বলা হচ্ছে দাম প্রক্রিয়া। বিষয়টি আমরা চিত্রের সাথে দেখাইতে পারি। এটা হচ্ছে চাহিদা রেখা, বা চাহিদা সাধারণত ক্রেতার দিক থেকে আসে। তোমরা এর আগে পরের অধ্যায়ে আমরা চাহিদা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এটা হচ্ছে যোগান রেখা। দিলাম। এটা হচ্ছে ভারসাম্য বিন্দু ই, অর্থাৎ যে বিন্দুতে চাহিদা এবং যোগানের সমতা নির্দিষ্ট হয় বা চাহিদা রেখা এবং যোগান রেখা ছেদ করে, সেটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। এখানে ভারসাম্য বিন্দু হচ্ছে এই ভারসাম্য বিন্দুতে দাম এবং পরিমাণ নির্ধারণ হয় থাকে। ঠিক আছে, এটা হচ্ছে পি নট মানে ভারসাম্য দাম, এটা হচ্ছে কিউ নট মানে পরিমাণ, ও এক্স দিলাম ওয়াই, এখানে দিলাম হচ্ছে পরিমাণ, এখানে হলো দাম। আমরা দিলাম একটু অসম্মত দেখে দিলাম। এই বিন্দুর নাম হচ্ছে একটা, এই বিন্দুর নাম হচ্ছে, এই বিন্দুর নাম হচ্ছে, এই বিন্দুর নাম হচ্ছে, এখানে দিলাম এ বি, দিলাম আমরা বি, হ্যাঁ সি, হচ্ছে এটা দিলাম যে পি ওয়ান পি টু, রাইট। তাহলে চিত্রে ওই এক্স অক্ষে পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম দেখানো হয়েছে। ডি ড্যাশ হচ্ছে চাহিদা রেখা। চাহিদা রেখা অলওয়েজ নিম্নগামী হয়, অলওয়েজ হয় না, সাধারণত নিম্নগামী হয়। অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত থাকে, অন্যান্য যে কন্ডিশনগুলো আছে, শর্তগুলো রয়েছে। এসএস হলো যোগান রেখা। যোগান রেখা বাঁ থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। চাহিদা বা রেখার ডি ড্যাশ ডি এবং যোগান রেখা এস এস ড্যাশ এই বিন্দুতে ছেদ করেছে। ই হচ্ছে ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম হচ্ছে OP1, OP1 এর মানে ও পি নট, এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে ও কিউ নট। এভাবে
বাজারে চাহিদা এবং যোগানের সমতার ভিত্তিতে দ্রব্যের দাম এবং পরিমাণ নির্ধারণ হয়। এটাই হচ্ছে দাম প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমাদের একটু বলে রাখি, তোমাদের পরীক্ষা আসতে পারে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অবস্থা কি এবং ইহার বৈশিষ্ট্য, তারপর দাম প্রক্রিয়া বলতে কি বোঝো। তাহলে তোমাদের হোমওয়ার্ক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।